লেখক নভেন্দু বিশ্বাসের বিশ্বাস। তড়িৎবাবু এমনিতে ভালো মানুষ, কিন্তু ধার করা তার একটা স্বভাব। ধার নিয়ে তিনি আর শোধ দেওয়ার নাম অবধি করেন না। তাই আজকাল তার আশেপাশে লোকজন তেমন ঘেঁষে না। যারা তাকে ভালো মতন চেনে তারা বলে তড়িৎবাবুর বন্ধু হওয়ার থেকে শত্রু হওয়া ঢের ভালো। কর্মক্ষেত্রেও এই নিয়ে তার একটা বদনাম রটে গেছে। তাই সেখানেও কেউ তেমন আর ধার তাকে দিতে চায় না। তবে মাঝে মধ্যে যে ছেলে ছোকরাদের তিনি বশ করতে পারেন না তা নয়। ট্রেনে বাসে চলতে ফিরতে একটু বোকাশোকা ছেলে দেখলেই তড়িৎবাবু পাকড়াও করেন তাকে। তারপর খুব বেশি নয়, শুরুতে 1000 টাকা ধার চেয়ে বসেন। ছুতো হিসেবে দেখান মেয়ের ভর্তির খরচ, মায়ের ওষুধের বিল, আরও কত কি। সে দিতে না চাইলে অনুনয় বিনয়ের অভিনয়ে ডালি সাজিয়ে বসেন একেবারে। তারপর ঝোপ বুঝে টাকার অঙ্ক বাড়িয়ে দেন। টাকা ফেরত চাইতে এলে নানা অজুহাত দেন। তারপর ট্রেনের কামরা চেঞ্জ করে নেন। এই রকম কতজনের থেকে কত টাকা যে তিনি নিয়ে রেখেছেন সেটা তার হিসেবে অবধি নেই। টাকা ধার নিয়েই প্রথমে সেই টাকা খেয়ে উড়িয়ে দেন তড়িৎবাবু। না হলে ওড়ান লটারির টিকিট কেটে। একবার দুবার যে লটারি তার বাঁধেনি তা নয়, কিন্তু লটারিতে টাকা গেছে বেশি, এসেছে কম, সেসব নিয়ে তার দুঃখ নেই। এতক্ষণ তো তড়িৎবাবুর খারাপ দিকের খবর শুনলেন, এখন একটু ভালো দিকে নজর দিন। ভদ্রলোকের 2 ছেলে আর 1 মেয়ে নিয়ে সংসার। ঘরে বউ আর বিধবা মা রয়েছে। ছেলে মেয়েকে তড়িৎবাবু প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। এই তো পুজোর ছুটিতে কিছুদিন আগে দীঘা ঘুরে এলেন। সমুদ্রের জল দেখে তার ছোট ছেলের কি আনন্দ। তাদের নিয়ে তড়িৎবাবু খুব ঘুরলেন, আনন্দ করলেন। হাতে যা অর্থকড়ি ছিল সব নিঃশেষ করে ফেললেন দীঘাতে। তারপর ফিরে এসে আবার এরোর কাছে হাত পাততে শুরু করলেন। নতুন কেউ তার জালে উঠছিল না দেখে মনে মনে হতাশ হচ্ছিলেন তড়িৎবাবু। ট্রেনে ফিরতে ফিরতে মনে কত শত ফন্দি আঁটছিলেন তিনি। আজ ট্রেনে উঠে জানলার সিটটা পেয়েছিলেন তড়িৎবাবু। এমনিতে শুক্রবার, তাই ট্রেনে বেশ ভিড়। হঠাৎ কোথা থেকে অল্প বয়সী একটা ছেলে তড়িৎবাবুর সামনে এসে দাঁড়ালো। দেখে মনে হলো বয়স 22 কি 23 হবে। ছেলেটা বেশ রোগা, চুলগুলো কোকড়ানো, চোখ দুটো স্বপ্নালু। ছেলেটা কয়েকবার তড়িৎবাবুর দিকে তাকালো, তারপর বলল, দাদা কোথায় নামবেন, সিটটা দেবেন একটু। ছেলেটা কথা বলতেই তড়িৎবাবু টোপটা ফেলতে দেরি করলেন না। সে আমি তো নামবো অনেক দূর, তোমার যদি কষ্ট হয় বসো আমার সিটে, আমি না হয় একটু দাঁড়িয়েই যাব। বলে তড়িৎবাবু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। ছেলেটা খুব খুশি হয়ে বসলো। তা কোথায় যাওয়া হচ্ছে ভাই, যদি কিছু মনে না করো। তড়িৎ একটু ভাব জমানোর চেষ্টা করেন। আমি ছোট একটা চাকরি করি, সেই সূত্রেই এদিক ওদিক ঘুরতে হয়। ও আচ্ছা, বেশ বেশ, তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো রানাঘাট। ও তাই নাকি? রানাঘাটে তো আমি মাঝে মধ্যেই যাই। তড়িৎবাবু যে লটারি টিকিট কাটতে রানাঘাট স্টেশনে নামেন সেটা তিনি ছেলেটার থেকে গোপন করেন। তা তোমার নাম কি ভায়া? আমার নাম প্রদ্যুৎ। আপনার নাম তো জানা হলো না। ছেলেটার কাছে নিজের পরিচয় দেন তড়িৎবাবু। নিন, এবার আপনি বসুন। ছেলেটা উঠে দাঁড়াতে চায়। আরে না না, তুমি বসো, আমি রোজ যাই, অভ্যেস হয়ে গেছে আমার। ছেলেটা চুপ করে বসে। তা বাড়িতে কে আছে তোমার? মা আর বোন। বাহ বাহ, খুব ভালো, একদিন এসো আমাদের বাড়িতে। বাকি পথটা। দুজনে গল্প করতে করতে চলে যান। 6 মাস কেটে গিয়েছে প্রদ্যুতের সাথে প্রথম দেখা হওয়ার। এর মধ্যে তড়িৎবাবু নয় নয় করে তার থেকে 1010 টাকা ধার করে ফেলেছেন। ছেলেটা যে খুব ভোলাভালা সেটা তিনি ভালোই বুঝতে পেরেছেন। এর থেকে যে আরও কিছু আদায় করা যাবে সেটা তিনি মনে মনে ঠিক করে নিয়েছেন। ছেলেটাকে তিনি আজ বাড়িতে ডেকেছেন। ভেবেছেন ভালো মতন খাইয়ে পাঠা জবাই করবেন। মনে মনে অ্যামাউন্টটা ঠিক করেও রেখেছেন, 50,000 টাকা। তারপর বাছাধনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন চিরকালের মতন। একটা ভয় তো থেকেই যায়, সে যদি বাড়ি আসে টাকা চাইতে। এই রকম তো আগেও হয়েছে,
তাতে কি বা হবে? তড়িৎবাবু মনে মনে অনেক অঙ্ক কষেছেন কয়েকদিন, কিন্তু ছেলেটা বাড়িতে আসার পর সবকিছু যেন গন্ডগোল হয়ে গেল। প্রদ্যুৎ বাড়িতে ঢোকার পর থেকে কি জাদু যে করলো তার ছেলে মেয়ের উপর। একদিনে তারা প্রদ্যুতের খুব কাছের মানুষ হয়ে গেল। ছোট ছেলেটা তো একেবারে ন্যাওটা হয়ে গেল প্রদ্যুতের। তার সাথে বাড়িময় লাফালাফি করে বেড়াতে লাগলো সে। খাবার টেবিলেও প্রদ্যুতের কোলে বসে খাবার খেলো তার ছোট ছেলেটা। তড়িৎবাবু ভেবেছিলেন খাবার টেবিলে টাকার প্রসঙ্গটা তুলবেন, কিন্তু ছোট ছেলেটা প্রদ্যুতের কোলে লেপ্টে থাকায় সে সুবিধা করে উঠতে পারলেন না তিনি। মানুষ যেমনই হোক না কেন তার সন্তানের সামনে সে ভালো হতে চায়। আর তড়িৎবাবু তো ভালো মানুষ, তাই তখনকার মতন তিনি চুপ করে থাকলেন। ভাবলেন পরে সুযোগ বুঝে টাকার কথাটা পারবেন তিনি। বাড়ি থেকে বেরোনোর সময় প্রদ্যুৎ তড়িৎবাবুকে পরের রবিবার ছেলে মেয়েকে নিয়ে তার বাড়িতে আসার নিমন্ত্রণ জানালো। তড়িৎবাবু মনে মনে ভাবলেন বেশি সম্পর্ক পাতানোর আগে টাকার কথাটা পারতে হবে। বুধবারই সে সুযোগ হয়ে গেল তড়িৎবাবুর কাছে। সেদিন ট্রেনে ফিরছিল প্রদ্যুৎ। মুখ গম্ভীর করে তার দিকে এগিয়ে গেলেন তড়িৎবাবু। ভাই, খুব বিপদে পড়ে গিয়েছি। মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। 2 লাখ টাকা বিল এসেছে। আমার হাতে 1 লাখ টাকা রয়েছে। তুমি যদি 50,000 টাকার ব্যবস্থা করে দিতে পারো, আমি 6 মাসের মধ্যে শোধ করে দেব। কথাটা শুনেই প্রদ্যুতের মুখ কালো হয়ে গেল। এতটা টাকা? দেখছি আমি। এ তো তোমার কাছে বেশি নয় ভায়া, একটু দেখো প্লিজ। প্রদ্যুৎ কোনো কথা না বলে চুপ করে থাকলো। পরের রবিবার স্ত্রী পুত্র কন্যা সহযোগে রানাঘাট স্টেশনে নামেন তড়িৎবাবু। নেমে একটা টোটো গাড়ি ভাড়া করেন। একটা গলির সামনে নামিয়ে দেয় টোটোওয়ালা। প্রদ্যুৎকে কল করলেও সে ফোন ধরে না। তড়িৎবাবু আন্দাজ করে একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ান। বাড়িতে কলিং বেল বাজাতে একজন চাকর বের হয়ে আসে। প্রদ্যুতের নাম বলতে চাকরটা চিনতে পারে না। তড়িৎবাবু কি করবেন ভাবছেন, ঠিক তখনই সহাস্যে প্রদ্যুৎ সেখানে এসে উপস্থিত হয়। আরে, এই বাড়িটা আমাদের নয়। আপনারা সবাই এসেছেন দেখে কি খুশি যে লাগছে। চলুন, ওই সামনের গলিতে আমাদের বাড়ি। তড়িৎবাবুর ছোট ছেলেকে প্রদ্যুৎ কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। তার পিছন পিছন চলতে থাকেন তড়িৎবাবু। কিছু দূর এগোতেই একতলা ছোট একটা বাড়ি নজরে পড়ে। বাড়ি প্লাস্টার খসে পড়েছে, দেখে বোঝা যাচ্ছে রং হয়নি বেশ কয়েক বছর। ওই দেখুন গরিবের ভিটে, আসুন আসুন, প্রদ্যুৎ হাসতে হাসতে বলে ওঠে। বাড়িটা দেখে তড়িৎবাবুর মনে তেমন ভক্তি জন্মায় না। তিনি বুঝতে পারেন এর থেকে 50,000 টাকা পাওয়া সহজ হবে না। এর পিছনে এত সময় ইনভেস্ট করা ভুল হয়ে গেছে। মনে মনে নিজেকে দোষেন তড়িৎবাবু। মুখে তবু হাসি বজায় রেখে বাড়িটার দিকে এগিয়ে যান তিনি। দরজাতে প্রদ্যুতের মা আর বোন দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তড়িৎবাবু পরিবার নিয়ে আসতেই তাদের যত্ন করে ভেতরে নিয়ে যান প্রদ্যুতের মা। বাড়িতে একটা ঘর আর বাইরে একটা বারান্দা। ঘরের সাথে সাথে বারান্দাতেও চৌকি পাতা। ঘরে একটা আলনা, একটা টিনের বাক্স আর একটা ছোট টিভি ছাড়া আসবাব বলতে তেমন কিছুই নেই। তড়িৎবাবু আর তার পরিবারকে বারান্দার চৌকির উপর বসতে বলেন প্রদ্যুতের মা। প্রদ্যুৎ মিষ্টি আনতে বাইরে গেছে কিছুক্ষণ। প্রদ্যুতের মা তড়িৎবাবু আর তার স্ত্রীর সাথে কথা বলছেন। ছেলে মেয়েগুলো প্রদ্যুতের বোনের সাথে খেলছে। আপনার মা এখন ভালো আছেন? তড়িৎবাবু জানতেন এইরকম একটা প্রশ্ন আসবে। তিনি তৈরি ছিলেন উত্তর নিয়ে। হ্যাঁ, গতকাল বাড়ি নিয়ে এসেছি মাকে। শুনে খুশি হন ভদ্রমহিলা। আমার ছেলে আমাকে বলেছে সব। হ্যাঁ, আসলে তড়িৎবাবু একটু আড়ষ্ট হয়ে যান। ছেলেটা খুব কম মাইনে পায় জানেন, মাসে 15,000। তাই দিয়ে কি এই যুগে সংসার চলে বলুন? মেয়েটার বিয়ে দিতে হবে। ওর বাবা তো কিছু রেখে গেল না ছেলে মেয়ের জন্য। তড়িৎবাবু বোঝেন ভদ্রমহিলা টাকা না দেওয়ার ফোন দিয়ে আসছেন। তিনি এই বাড়ি আসা স্তক বুঝে নিয়েছেন টাকা পাওয়া তার হবে না। তাই ভদ্রমহিলার কথার জবাব না দিয়ে চুপ করে থাকেন। আসলে ওর বাবা থাকতে আমাদের অবস্থা খারাপ ছিল না। একটা বেসরকারি ছাপাখানায় চাকরি করতো ওর বাবা, কিন্তু ওই এক স্বভাব, ওই স্বভাবেই সব শেষ হয়ে গেল। কি স্বভাব? তড়িৎবাবু প্রশ্ন না করে থাকতে পারলেন না। কি আর বলি, শেষ জীবনে লোকটা ঠিক মতন চিকিৎসা করার টাকা অবধি ছিল না জানেন। প্রদ্যুতের মায়ের উত্তরে খুশি হন না তড়িৎবাবু। কি স্বভাব বললেন না? আসলে প্রদ্যুতের মায়ের কথা শেষ হওয়ার আগেই প্রদ্যুৎ মিষ্টি নিয়ে এসে যায়। কি বলছিল মা? ও কিছু না বাবা, তুই কথা বল, আমি বরং খাওয়ার ব্যবস্থা করি। ভদ্রমহিলা ভেতরে চলে যান বটে, কিন্তু তড়িৎবাবুর খটকাটা যায় না। কি স্বভাবের কথা বলছিলেন ভদ্রমহিলা? খাওয়া দাওয়া পর্ব শেষ করতে করতে বিকেল হয়ে যায়। তড়িৎবাবুর ছেলে মেয়েগুলো খুব খুশি প্রদ্যুতের বোন তৃষাকে পেয়ে। খাওয়া দাওয়া মন্দ হয়নি আজ, মনে মনে ভাবেন তড়িৎবাবু।
তবে তার আসল উদ্দেশ্য যে সফল হবে না সেটা বুঝতে পেরে তড়িৎবাবু মনে মনে একটু কষ্ট পেয়েছেন। বিকেলে ফেরার আগে হঠাৎ প্রদ্যুৎ তড়িৎবাবুকে আলাদা করে ঘরে ডাকে। তড়িৎবাবু মনে মনে ভয় পান, উল্টে কিছু টাকা পয়সা চেয়ে বসবে না তো ছেলেটা। প্রদ্যুতের আর্থিক অবস্থা তো তার নিজের থেকেও খারাপ। তড়িৎবাবু ভয়ে ভয়ে ঘরের ভেতর যান। ছেলে মেয়ের সামনে টাকার কথা না বলাই ভালো বলে আপনাকে আলাদা করে ডাকলাম, কিছু মনে করলেন না তো? প্রদ্যুৎ একটু শঙ্কা মিশিয়ে বলে, না না, কি মনে করব, আসলে আমার অবস্থা তো জানোই, মায়ের শরীর খারাপটা হয়ে। তড়িৎবাবু আগে থেকেই ঢাল তরোয়াল বের করে প্রস্তুত হন। সব জানি তড়িৎদা, আসলে আমার অবস্থাটাও দেখলেন তো, কি যে করি। অনেক ভাবলাম সেদিনের পর, তারপর বোনের বিয়ের জন্য কিছু টাকা তুলে রেখেছিলাম, সেটা থেকেই এই নিন 40,000 টাকা। পুরো টাকাটা দিতে পারলাম না, কিছু মনে করবেন না। টাকার বান্ডিলটা নিয়ে জোড়হাত করে দাঁড়ায় প্রদ্যুৎ। তড়িৎবাবু একটু কেঁপে ওঠেন, তারপর টাকাটা ছো মেরে নিয়ে নেন প্রদ্যুতের হাত থেকে। তুমি চিন্তা করো না, টাকাটা আমি 6 মাসের মধ্যে দিয়ে দেব। তড়িৎবাবু সাইড ব্যাগে টাকাটা ঢোকাতে ঢোকাতে বলে ওঠেন। প্রদ্যুতের বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে আসার উপায় খুঁজছিলেন তড়িৎবাবু টাকাটা পাওয়ার পর থেকে। ছেলেটার অবস্থা দেখে যে তার খারাপ লাগছে না তা নয়, অতটা নির্দয় তিনি নন। হয়তো টাকাটা তিনি ফিরিয়েও দেবেন, তবে 6 মাসে নয় নিশ্চয়ই। বছর দুয়েক সময় তো তিনি নেবেনই, মনে মনে ভাবছিলেন তড়িৎবাবু। সূর্য অস্ত যেতেই তড়িৎবাবু সুযোগটা পেয়ে গেলেন। আজ তাহলে আসি ভায়া, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, মা একা আছে বাড়িতে। তড়িৎবাবু উঠলেন নিমেষের মধ্যে, আবার আসবেন কিন্তু। প্রদ্যুৎ সহাস্যে বলে উঠল, অবশ্যই আসবো কাকিমা, আজ তাহলে চলি। সে কথা বলতে হাসি মুখে এগিয়ে এলেন প্রদ্যুতের মা। হ্যাঁ আসুন, আপনি খুশি তো? আমার ছেলে একদম ওর বাবার স্বভাব পেয়েছে, আমি কত বারণ করলাম ও তাও শুনলো না। কি স্বভাব বলুন তো? তড়িৎ না জিজ্ঞেস করে থাকতে পারলেন না এবার। ও না কাউকে ফেরাতে পারে না, ওর বাবাও পারতো না, ও বন্ধুদের এত বিশ্বাস করে, কি বলবো আপনাকে। ভদ্রমহিলা মৃদু হাসেন। তড়িৎ বুঝতে পারেন ভদ্রমহিলাই টাকার ব্যাপারটা জানেন। কি নাম ছিল ওর বাবার? এত কিছু জানলাম ওনার ব্যাপারে, এটাই জানা হলো না। প্রতুল দত্ত নামটা বলতে গিয়ে চোখের জল মোছেন ভদ্রমহিলা। রাতের ট্রেন বলে সিট সব ফাঁকা। তড়িৎবাবু একটা গোটা সিট দখল করে বসেছেন। উল্টো দিকে বসেছে তার ছেলে মেয়ে আর বউ। বাতাস এসে তড়িৎবাবুর চুলগুলো এলোমেলো করে দিয়ে যাচ্ছে। প্রদ্যুতের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে একটা চাপা অস্বস্তি তড়িৎবাবুর উপর চেপে বসেছে। ব্যাগে তার 40,000 টাকা, অন্যদিন হলে 1000 টাকা তিনি ট্রেনেই উড়িয়ে দিতেন, কিন্তু আজ কেন জানি তার ইচ্ছে করছে না। একটা অস্পষ্ট ছায়া তার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। মনে পড়ে যাচ্ছে আজ থেকে 25 বছর আগের কথা। তখনও চাকরি পাননি তড়িৎবাবু। বিধাননগরে একটা পাইকারি দোকানে হিসেব রাখার কাজ করতেন তিনি। সেই দোকানে মাঝে মধ্যে আসতেন একজন টাকমাথা ভদ্রলোক। সেখানকার ছাপাখানার অফিসে চাকরি করতেন তিনি। লোকটির সাথে দাদা পাতাতে দেরি হয়নি তড়িৎবাবুর। তিনি তখনই বুঝেছিলেন লোকটি বেশ পয়সাওয়ালা। সুযোগ বুঝে ধার চেয়ে নিয়েছিলেন 1000 পাঁচেক। সেই যুগে সে টাকা কম নয়। তারপর ভদ্রলোক অনেকবার টাকা ফেরত চেয়েছেন তার কাছে। নানা অছিলায় টাকাটা আর ফেরত দেননি তড়িৎবাবু। লোকটার নাম অনেক চেষ্টা করেও মনে করতে পারেন না তিনি, কিন্তু কেন জানি তার মনে হয় লোকটার নামটাও প দিয়েই ছিল। লোকটার মুখের সঙ্গে কি প্রদ্যুতের মুখের মিল রয়েছে? নিজের প্রশ্নে নিজেই দুর্বল হয়ে পড়েন তড়িৎবাবু। তার সারা শরীর ঘেমে ওঠে এক নিমেষে। ভাবতেই চোখ মুখ ঠান্ডা হয়ে যায়। প্রদ্যুতের মা কি সব জানেন? তাহলে তাই জন্যই কি নিজের স্বামীর কথা বারবার বলছিলেন ভদ্রমহিলা? তড়িৎবাবু আর বেশি ভাবতে পারেন না। পরের কয়েকটা দিন তড়িৎবাবু যেখানেই যান একটা অস্বস্তি তার সঙ্গ নেয়। কিছুতেই সেটা এড়াতে পারেন না ভদ্রলোক। 40,000 টাকাটা যখনই খরচ করতে যাবেন ভাবেন, তখনই অস্বস্তিটা প্রবল হয়। একটা অস্পষ্ট করুণ মুখ তার চোখের সামনে কেবলই ভেসে ওঠে। 5,000 টাকাটা ফেরত দিলে কি ওই ছাপাখানায় কাজ করা লোকটার চিকিৎসা ভালো মতন হতো? আর এই 50,000 টাকাটা যদি ফিরিয়ে না দিই, প্রদ্যুতের বোনের বিয়ে কি হবে না? মনে হাজার দ্বন্দ্বের সৃষ্টি হয় তড়িৎবাবুর। কি করবেন তড়িৎবাবু? হাজার ভেবেও কুল কিনারা পান না। হয়তো ওই ছাপাখানায় কাজ করা লোক আর প্রদ্যুতের বাবা এক ব্যক্তি নন। তাহলে কি ওদের বাড়িতে এত সমাদর পেতেন তড়িৎবাবু? নাকি ভদ্রলোক বাড়িতে বলেননি ধার দেওয়ার কথা? না, সে লোক আর প্রদ্যুতের বাবা আলাদা। একটু বেশি ভাবছেন তিনি। তড়িৎবাবু নিজেকে শান্ত করার চেষ্টা করেন। ঠিক তখনই তড়িৎবাবুর বড় ছেলে ছুটে আসে তার কাছে। বাবা, বিশ্বাস কথার অর্থ কি? এটা নিয়ে একটা বাক্য রচনা করতে দিয়েছে আমাদের স্কুলে।
বিশ্বাস মানে ভরসা বাবা। তড়িৎবাবু বলে ওঠেন, আমার বাবাকে সবাই বিশ্বাস করে, এটা লিখবো বাক্য রচনায়? তড়িৎবাবুর ছেলে বলে ওঠে উৎসাহের সঙ্গে। তড়িৎবাবু উত্তর দিতে পারেন না কিছুক্ষণ। শুধু প্রদ্যুতের মায়ের বলা কথাগুলো মনে পড়ে তার। প্রদ্যুৎ তাকে বিশ্বাস করে, ভরসা করে, তাই সে তাকে টাকা দিয়েছে। এত দারিদ্র্যের মধ্যেও টাকা দিয়েছে। হয়তো ওর বাবাও তাকে টাকা দিয়েছিল সেই একই কারণে, হয়তোবা অন্য কেউ। তড়িৎবাবু আর অপেক্ষা করেন না, নিজের আলমারি খুলে টাকার থলিটা বের করে আনেন। গুনে গুনে 50,000 টাকা প্রদ্যুৎকে ফিরিয়ে দিয়েছেন তড়িৎবাবু। প্রদ্যুৎ প্রথমে একটু অবাকই হয়েছিল, কিন্তু সে টাকাটা নিয়েছে। টাকাটা ফেরত দেওয়ার পর থেকে চাপা অস্বস্তিটা দূর হয়ে অদ্ভুত একটা প্রশান্তি এসেছে তড়িৎবাবুর মন জুড়ে। এই প্রশান্তি তিনি আরও পেতে চান, তাই ঠিক করেছেন বাকিদের ধার নেওয়া টাকা একে একে ফিরিয়ে দেবেন সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।